প্রতিটা মানুষের অতীত তার জীবনমান উন্নয়ন ও মানসিক বিকাশে প্রভাব বিস্তার করে। মানুষ নিজ সত্তার অধিকারী, তাই তাদের চিন্তাধারাও হয় ভিন্ন ভিন্ন। প্রতিটা মানুষের জীবনে নানা ধরনের অতীত থাকে, কিন্তু সেই অতীতকে কজন মানুষ পারে ভুলে থাকতে? প্রিয় দর্শক, ঠিক এমন একটি গল্প নিয়ে আজ আমরা হাজির হয়েছি আমাদের আজকের সময় গল্পে। আমাদের আজকের পর্বের নাম গল্প হলেও সত্য। যাইবা কত 100 তাই আমাকে সস্তা মাল পাইছোস যা বলি তাই। আচ্ছা 200 দিন চল। এই যা তো পয়সা ফোট। এই দেখি দেখি। আচ্ছা ঠিক আছে, আপনি সাইড ধ্যান রাখবেন। এই যে পাশে যে চার দোকান আছে, এখানে যে ফুলের দোকানগুলি আছে, স্যার কথা বলেছেন ওদের সাথে? না স্যার, এখনও স্যার জিজ্ঞাসাবাদ করা হয়নি। স্যার জিজ্ঞাসাবাদ করবো। কোনো অস্ত্র পাওয়া গেছে আশেপাশে? ইভেন স্যার মেয়েটার কোনো আইডেন্টি কার্ডও নেই স্যার। ওকে, ঠিক আছে। অস্ত্রেব স্যার লাস্ট পোস্টমর্টমের ব্যবস্থা কর। ওকে স্যার, আমি ফরেন্সিক টিমকে খবর দিচ্ছি। উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। এই যে আপনার ব্যস্ত সময় থেকেও আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনাদের জন্যই তো আমি আবিদ আব্দুল্লাহ। স্যার, এই বছর বইমেলায় আমরা আপনার কয়টা বই উপহার পাবো? এবার আমি খুব বেশি লিখি নাই আসলে, গোটা পাঁচেক বই পাবেন। স্যার, আপনার লেখা থ্রিলার, সাসপেন্স, রোমান্টিক বইগুলো বই প্রেমিকদের আকৃষ্ট করে। বিষয়টিকে স্যার আপনি কিভাবে দেখছেন? মস্তিষ্ক প্রসূত বা আমার হৃদয় প্রসূত যেটাই বলেন, এবং সেই লেখাটি যদি আমার নিজেরই ভালো না লাগে, আমাকে আকৃষ্ট না করে, তাহলে সেটা পাঠককে কী করে আকৃষ্ট করবে? পাঠক পছন্দ করে আমার লেখা, ভালোবাসে আমাকে, আমার লেখাকে ভালোবাসে। পাঠকের জন্যই আমি আবিদ আব্দুল্লাহ। অবশ্যই ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে। আমি মূলত কৃতজ্ঞ তাদের সকলের প্রতি। স্যার, আপনার বইয়ের নাম, প্রকাশনা সংস্থার নাম পাঠকদের জন্য আজকে উন্মুক্ত করবেন? হ্যাঁ, সেটা এক্ষুনি বলতে চাচ্ছি না, তবে কয়েকদিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। স্যার, একটা ব্যক্তিগত প্রশ্ন ছিল। প্লিজ। স্যার, গল্পকারের গল্প পড়ে সকলেই প্রেমে পড়ে, তো সকলের মনে একটাই কৌতূহল যে আপনার মনে কি কখনো প্রেম এসেছে? প্রেম ভালোবাসা তো খুব স্বাভাবিক প্রক্রিয়া, জীবনে তো আসবেই। তা আমার জীবনে বড় প্রেম হচ্ছে এই গল্পই আমার প্রেম। আসলে বলতে গেলে ছোটবেলা থেকেই গল্পের প্রেমে পড়ে আছি। স্যার, দিন দিন বই পাঠকের সংখ্যা কমে যাচ্ছে, এজন্য আপনার কি কোনো পরামর্শ? জ্ঞান অর্জনের কথা তো বলবোই, সেক্ষেত্রে তো পড়ার ব্যাপারও আছে। তবে আমি সবচেয়ে বেশি করে বলবো আনন্দের কথা। যে লোকটি আসলে যিনি বই পড়েন, তিনি কখনোই জীবনের কোনো অবস্থাতেই গিয়ে উনি নিঃসঙ্গ হন না, সঙ্গী থেকেই যায় একটি বই। এবং বইয়ের মধ্যে ঢুকে যেতে পারলে উনি একটা অন্য জগতে ঢুকে যেতে পারেন। আর বই পড়াকে তো আমি বলবো বরং যে বসে থেকে বিশ্ব ভ্রমণ করা। তো সেই সুযোগটা হাতছাড়া করা ঠিক হবে না। পাঠকদের নিশ্চয়ই বলবো যে বই পড়ার দিকে
এগিয়ে আসতে। সেটা আমাদের সকলের জন্যই ভালো, পাঠকের জন্য ভালো, আমরা যারা লিখি আমাদের জন্য ভালো, সোসাইটির জন্য ভালো, বিশ্বের জন্য ভালো। স্যার, ভিকটিমকে খুনের আগে বেশ টর্চার করা হয়েছে। হাতের 6টি আঙ্গুলের নখ তুলে ফেলা হয়েছে। এছাড়া স্যার মাথায় আঘাতের চিহ্ন আছে, কিন্তু খুনটি করা হয়েছে শ্বাসনালী কেটে। আমার কাছে সিআইডির আপডেট আছে, মেয়েটি প্রস্টিটিউট। তাকে শহরের বিভিন্ন স্পটে দেখা যেত, সেখান থেকে সে কাস্টমার নিয়ে বিভিন্ন জায়গায় যেত। আমাদের ধারণা কোনো কাস্টমার ক্রেজি হয়ে এই ঘটনা ঘটাতে পারে। এনিওয়ে, আপনি মেডিকেল রিপোর্টগুলি ফিল আপ করুন। জি স্যার। তারপর দেখছি। আমার আরেকটি সন্দেহ হচ্ছে, এর আগের এরকম একটা কিলিং পেয়েছিলাম, এটা সব মিলে কেমন একটা সম্পর্ক আছে বলে মনে হচ্ছে। কোথাও কোনো গল্পে অথবা কোথাও আমি এরকম দেখেছি। স্যার, আপনি কি সিরিয়াল কিলারের দিকে ইন্ডিকেট করছেন? রাইট ইউ আর। লেটস সি। লেটস সি স্যার। আপনি দেখুন। জি স্যার। দেখুন তো এই মেয়েটাকে চেনেন কিনা? না স্যার, আমি এই মেয়েটাকে চিনি না স্যার। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি মেয়েটাকে চেনেন। না না স্যার, আমি চিনি না স্যার। ভাই, থানায় নিয়ে চলো, থানায় গেলে ঠিকই চিনতে পারবেন। না না স্যার, আমি মেয়েটাকে চিনি না, শুধু ওইটুকু জানি মেয়েটা খারাপ। আপনি কিভাবে জানেন? ওই পাশের বস্তিতে থাকে, রাতের বেলা টাকার বিনিময়ে সে খারাপ কাজ করে। ভাই চলো। অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ, কিন্তু পুলিশ তদন্ত করে বের করতে পারেনি এই তরুণীর আসল পরিচয়। অনেকে বলছে এটা পুলিশের ব্যর্থতা, কিন্তু পুলিশ এই ব্যর্থতা মানতে নারাজ। পুলিশ তাদের তদন্ত আরো জোরদার করছে এই অজ্ঞাত তরুণীর পরিচয়টি জানতে। প্রিয় দর্শক, যে পর্যন্ত কোনো অপরাধী শনাক্ত না হয় সেই পর্যন্ত কাউকে অপরাধী বলা যায় না। পুলিশ কি পারবে তাদের সম্মান অক্ষুণ্ণ রেখে আসল অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় আনতে, নাকি অপরাধী রয়ে যাবে ধরাছোঁয়ার বাইরে? স্যার, আসবো? থ্যাংক ইউ স্যার। আপনি কি বলেন? স্যার, এসআই মাসুদ আমাকে ফোনে জানিয়েছে যে মেয়েটি দিদি নামের একজনের আন্ডারে কাজ করত। দিদিকে গ্রেফতারের জন্য তারা একটি বস্তিতে অভিযান চালায়। এই ধরনের অপারেশনের সময় চোখ কান খোলা রাখতে হবে, সাবধান থাকতে হবে। কারণ এই টাইপ অফ মহিলা যারা আছে, বস্তিতে যারা থাকে, তাদের বড় সন্ত্রাসী গ্রুপের সাথে যোগাযোগ থাকে। স্যার, আমি মহিলাটির ব্যাপারে খোঁজ করেছি, তার এমন কোনো সন্ত্রাসী বাহিনীর সাথে যোগাযোগ নেই। তারপরেও স্যার এক্সট্রা ফোর্স থাকবে গ্রেফতারের সময় বস্তির আশপাশে। গুড, ভেরি গুড। লাশ কি তার পরিবার শনাক্ত করতে পেরেছে? স্যার, মেয়েটির 2 বছর আগে ফেসবুকের মাধ্যমে একটি ছেলের সাথে পরিচয় হয়। সেই ফেসবুকের মাধ্যমেই প্রেম। মেয়েটি ঠিক 1 বছর 7 মাস আগে বাড়ি থেকে কাউকে কিছু না বলে এই ছেলেটির কাছে ঢাকায় চলে আসে। আসার আগে একটি চিঠি দিয়ে আসে। বলেন কি? যে ছেলেটার ক্লু পাওয়া গেল তাকে কি আইডেন্টিফাই করা গেছে? আনফরচুনেটলি না স্যার। স্যার, ছেলেটির মোবাইল নাম্বার বা ঠিকানা কোনো কিছুই স্যার মেয়েটির পরিবার অথবা তার বন্ধু বান্ধব কেউ দিতে পারেনি। যে মহিলাটাকে আমরা ধরতে চাই, সেই মহিলার কাছে যেহেতু এই মেয়েটি ছিল, তার মানে ওই মহিলার কাছ থেকে ছেলে সম্পর্কে তথ্য পাওয়া যাবে। স্যার, আমারও তাই মনে হচ্ছে। সেই কথিত দিদিকে ধরতে পারলে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবো। দেখুন, অপারেশনটা আপনি নিজের থেকে করবেন, কারোর উপর দায়িত্ব দিবেন না। যে কোনো মূল্যে মহিলাকে ধরতে হবে। রাইট স্যার। সুমন ভাই, গাড়ির চাবিটা দাও।
গাড়ির চাবি। কেন? বেরোবো? না, আমি তোমাকে একা ছাড়বো না। আমি কি মাফিয়া ডন যে এই শহর আমার জন্য নিরাপদ নয়? তুমি তো গাড়ি চালানোতে হাতটা এখনো পাকাওনি, কোথায় গাড়ি টাড়ি লাগিয়ে দাও। আমি তোমার চেয়ে অনেক ভালো গাড়ি চালাই। আজকে একটু একলা বেরোবো, শহরটা দেখবো, বহুদিন দেখি না। দাও। আমি সাবধানে চালিয়ে। এই কি সমস্যা? চোখে দেখেন না? ফাইজলামি করেন? স্যার আপনি? সরি স্যার, আমি আপনাকে চিনতে পারিনি। আমি এক্সট্রিমলি সরি, আমি খুব ভালো ড্রাইভার না। স্যার আমি আপনার অনেক বড় ফ্যান, আপনার সব কটা বই আমার পড়া। স্যার আমি কি আপনার একটা অটোগ্রাফ নিতে পারি? এখান থেকে 3টা বাড়ি পরে হচ্ছে আমার বাড়ি। যেটুকুকে জিজ্ঞেস করলেই হবে। একদিন এসো আমার বাড়িতে, চা খেয়ে যাবে। জি অবশ্যই স্যার। স্যার একটা সেলফি নিন। আইসিলা পান নিয়ে আয়। এই রান্না আর কতক্ষণ? তাড়াতাড়ি করো। ওই রীতা গেল, আইলো না। স্বপ্নারও কোনো খবর নাই। কেটে নিচ্ছে, কাল লগে গেছে, কিছু দেখছোস? আমি কেমনি কমু? আমি তো ওই দিন রাস্তায় আসিলাম না। আচ্ছা, রীতার মতো যদি স্বপ্নারও লাশ পাওয়া যায়? ও মাসি, আমার মনে হয় কি স্বপ্নারে ওরা মাইরা ফেলাইছে। আমার ঘরে মনে মাইরা ফেলাবো, আমার তো ভয় লাগতেছে মাসি। তুই কিন্তু ঘর থেকে বাইরে হবি না, খবরদার। কারোর সামনে তুই মুখ খুলবি না। আমার ঘরে এখন কি হইব? থাম, তো চিন্তা করিস না, আমি দেখতেছি। আপনারা? আপনি আমাদের সঙ্গে থানায় চলুন। আমি থানায় যাবো কেন? আমি তো কিছু করি নাই। আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে, আর সেজন্য আমরা এখানে এসেছি। রীতা হত্যার ব্যাপারে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আমাদের সাথে থানায় চলুন। ভাই নিয়ে আসো, চলুন। আইতাছি, চ্যানেলে পড়তে দেন। চলুন। নিয়ে আসো। ওই ঘর দুয়ার দেখে রাখিস। আরে নাই তো কিছু। অজ্ঞাত সেই তরুণীর পরিচয় জানতে পেরেছে পুলিশ। তার নাম রীতা, পেশায় একজন পতিতা। পতিতা এই পেশার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অনেকেই জড়িত থাকে সিন্ডিকেট। কিন্তু কোনো পেশাদারিত্বের কারণে বা কোনো ধরনের কোনো কারণে কাউকে খুন করা বা হত্যা করা আইন বিরোধী। তাই প্রিয় দর্শক, যে এই কাজটি করেছে তাকে শাস্তির আওতায় আসতেই হবে। কে খুন করেছে রীতাকে, কেনই বা খুন করেছে, আর যে খুনটি করেছে তাকে ধরার জন্য পুলিশ এখন বেশ তৎপর হয়ে মাঠে নেমে পড়েছে। সবার দিদি এবার আপনাকে একটি কথা স্পষ্ট করে বলে, যথেষ্ট পরিমাণ তথ্য এবং প্রমাণের ভিত্তিতে কিন্তু আপনাকে এখানে গ্রেফতার করে আনা হয়েছে। সো কোনো রকমের ভূমিকা না করে যা জিজ্ঞেস করবো সোজা 7টার উত্তর দিবেন। আর যদি না দেন, কীভাবে আপনাকে দিয়ে কথা বলাতে হয় সেটা কিন্তু আমরা খুব ভালো করে জানা হয়েছে। বলুন, রীতা কীভাবে আপনার সাথে এই কাজে যুক্ত হলো? নিশি একদিন ভিতরে আমার কাছে আনছিল। ও আমার বান্ধবী রীতা, আমাকে সঙ্গে কাম করবো। হ্যাঁ, তোর লগে কাম করবো মানে? ওই জানে তুই কি কাম করস? জানবো না কেন? সবই জানি, আমি ওটা সবই করছি। ওই মাইয়া, এই দুনিয়াতে কি লাইন পাস নেই? খুঁজা 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 এই লাইনে এমন লাগলো। কি করবো মাসি, ফেসবুকে এক পোলার লগে পরিচয় হইয়া ভালোবাসে তার হাত ধরে ঘর থেকে পালাইছি। বাপ মার কাছে কেমনে ফেরত যাবো?
ওই পোলা এখন কই? সে পোলা আমার এক বেটার কাছে বেঁচে দিয়া চইলা গেছে। সে বেটা আমার রুমে প্রতিদিন 10-15টা লোক পাঠাইতো, আমরা খাইতেও দিত না ঠিক মতো। আমি পালাই চলে গেছি। হাই রে কপাল। হ মাসি, ওর না বস্তিতে থাকার মতো কোনো জায়গা আছে, আমি ওরে নিয়ে আমার এনে রাখছি। যারে বিশ্বাস কইরা সবকিছু ছাইরা আইলি আর হ্যাঁ তোরে বিক্রি করে দিল। আচ্ছা ঠিক আছে, তোর লগে যখন রাখতে চাস রাখ, আর সাবধানে থাকিস। সালাম কর, সালাম কর। আরে লাগবো না, ঘরে যায় ঘরে নিয়ে আসলো। আই সালাম। সেই থেকে রীতা আমগোর সঙ্গে থাকতো। ওই ছেলের কোনো মোবাইল নাম্বার অথবা ঠিকানা রীতা আপনাকে দিয়েছিল? না না, কোনো ফোন নাম্বার দেয় নেই। মায়েরা খুব চুপচাপ আছিল, খালি বাপার কথা মনে করতো। নিশি কোথায়? বলো নিশি কোথায়? আমি জানি না। জানি না মানে? কাল রাত থেকে নিশি নিখোঁজ। একটা বেটা গাড়িতে কইরা ওরে নিয়ে গেছে, তারপর থেকে নিশির ফোনটা বন্ধ। এক কাস্টমার এসে নিশিকে নিয়ে গেছে, তো সে যে কাস্টমারই সেটা আপনি কীভাবে জানেন? আমার সঙ্গে যে মাইয়াগুলা থাকে আর ওই আশেপাশের লোকজন, হ্যাঁ আমারে কইছে এক বেটা এসে গাড়িতে করে নিয়ে গেছে। যা বলছেন সব সত্যি বলছেন তো? জি স্যার। ওনার কাছ থেকে নিশির নাম্বারটা নিয়ে আমাকে দাও। আপনি কি কাউকে খুঁজছেন? জি, আমি স্যারের সাথে দেখা করতে চাচ্ছিলাম। কোন স্যার? জি, এটা আবিদ স্যারের বাসা না? হ্যাঁ থাকে, কিন্তু স্যার মানে আবিদের সাথে আপনার কি করে পরিচয়? জি, স্যারের সাথে আমার দেখা হয়েছে, উনি আমাকে আসতে বলেছেন। কোথায় দেখা হয়েছিল? আপনি বোধহয় বিশ্বাস করছেন না, স্যারের সাথে আমার এখানেই দেখা হয়েছিল, উনি আমাকে চায়ের দাওয়াতও দিয়েছিলেন। ও আচ্ছা, একটু স্যারকে গিয়ে আমার কথা বলবেন প্লিজ। বলছি। এক্সকিউজ মি, আমি কি এখানে দাঁড়াবো নাকি ভেতরে যাব? হ্যাঁ ঠিক আছে, ভেতরে আসুন। তাহলে তুমি চায়ের দাওয়াতের কথা বলোনি? আপনি চায়ের দাওয়াত দিয়েছেন, এটা কি ভোলা যায় স্যার? জানেন স্যার, আমি প্রতিদিন আপনার কথা কতবার চিন্তা করি। কেন? আপনি স্যার আমার আইডল, আমি আপনার মতো হতে চাই, অনেক বড় লেখক। লেখক হবে তুমি? জি স্যার, আমি টুকটাক লেখালেখি করি, কিন্তু আপনার মতো কারো সান্নিধ্য পেলে আমার বিশ্বাস আমি অনেক ভালো লিখব। লেখক হওয়া খুব সহজ না তো। লেখালেখির জন্য একটা গোটা জীবন লাগে, গোটা জীবনই দাবি করে। বিস্তর অবজারভেশন, মানুষ দেখা, জীবন দেখা, ইতিহাস জানা, বিজ্ঞান জানা, বিস্তর পড়াশোনার ব্যাপার। তার সর্বোপরি আল্লাহর দয়া, কৃপা। স্যার, খনিতে থাকা সোনা বা হীরা মূল্যহীন, কিন্তু সেটাও ঈশ্বরের দেয়া এক একটা সম্পদ। হীরা বা সোনাকে খনি থেকে প্রক্রিয়াজাত করলে সেটাও কিন্তু অমূল্য সম্পদ হিসেবে পরিণত হয়। আমার বিশ্বাস আমার মাঝে ঈশ্বরের দেয়া তেমন একটি সম্পদ রয়েছে,
যেটা আপনার সান্নিধ্য পেলে আমি একটা অমূল্য রূপ দিতে পারবো। আমার ভালো লাগলো তোমার কথা। তোমার মধ্যে একটা কিছু আছে মনে হচ্ছে। কিরে আজকে তো লেট কেন? আর কইস না রে, এমনি মন ভালো না। একবার ভাবলাম আম্মু নাকি আম্মু, কিন্তু মানুষের অভ্যাস তো বদলায় না। জি বলুন। স্যার আপনারা কি এখন পর্যন্ত মেয়েটার কোনো পরিচয় শনাক্ত করতে পেরেছেন স্যার? প্রাথমিকভাবে মেয়েটার পরিচয় আমাদের কাছে রয়েছে। কিছুদিন আগে মেয়েটা নিখোঁজ হয়েছিল। আপাতত আমাদের কাছে এতটুকু ইনফরমেশনই রয়েছে, বাকিটা হয়তো তদন্তের পর আপনাদেরকে জানাতে পারবো। স্যার আরেকটা কিছু কোশ্চেন ছিল স্যার। বাকিটা পরে। দুইজন পতিতা খুন হলো, এটা একটি সিরিয়াল কিলিং বলা যায়। এই সিরিয়াল কিলিং কে বা কারা করছে, এই হত্যার পেছনে কাদের হাত থাকতে পারে বা কার হাত আছে, পুলিশ বেশ শঙ্কিত হয়ে পড়েছে। পুলিশ এখন আসল অপরাধীকে ধরার জন্য আরো বেশি তৎপর হয়েছে। আশা করছি খুব শীঘ্রই এই রহস্যের উন্মোচন হবে। চারদিকে সব কি হচ্ছে? একটার পর একটা খুন হচ্ছে, সবার প্রসিডিউর, কিন্তু কিছুই বুঝতে পারছি না। আমার মনে হয় এই প্রস্টিটিউটদের উপর খুনের বড় কোনো ক্ষোভ আছে। এই ক্ষোভ থেকেই কিন্তু সে এসব খুন করছে। স্যার আমারও তাই মনে হচ্ছে। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু খুনিকে এখনো শনাক্ত করতে পারিনি। তবে স্যার আমার কাছে এটাও মনে হচ্ছে যে রিতার যে কথিত বয়ফ্রেন্ড, সেই খুন দুটি করে থাকতে পারে। প্রথম দুটো প্রসিডিউর খুন হলো, তারপর 1 বছর চলে গেল, আবার খুন, আবার প্রসিডিউর, একই স্টাইলে খুন। তার মানে হচ্ছে এই খুনগুলো পরিকল্পিতভাবে করা হচ্ছে। কি পাটটা নিল আমাদের সামনে? আচ্ছা আমাদের সামনে বাপ নিয়ে লাভ আছে? ভাই আজকালকার মেয়ে আর আছে, কিছু মেয়ে আছে না তো হুদাই পাপড় না হুদাই পাট নাই। ওই যে কথাই আছে না, যাই না সিয়ারা নাম রাখছে পাকা পিয়া। মন্ডাই কি কয় জানোস? দেখলে মন্ডাই কয় চুলির মুঠি ধইরা দুমসে মারি। স্যার আমার মনে হয় রিতা হত্যাকাণ্ডের সাথে রিতার কথিত বয়ফ্রেন্ড জড়িত। আর রিতার সবকিছু যেহেতু নিশি জানতো, তাই নিশিকে হত্যা করা হয়েছে। আমারও তাই মনে হচ্ছে। আর রিতা ওদের ব্যাপারে অনেক কিছুই জানে। সো রিতা পরবর্তীতে ওদের জন্য কোনো প্রবলেম ক্রিয়েট করতে পারে। আমার মনে হচ্ছে হত্যাকাণ্ডটি সে কারণেই ঘটানো হচ্ছে। স্যার আমাদের এক সোর্স একটা ভিডিও পাঠিয়েছে। ভিডিওটিতে যে ছেলেটাকে দেখা যাচ্ছে সে রকির মতো। তুমি এখনই এই ছেলেকে গ্রেফতারের ব্যবস্থা করো। ওকে স্যার। সিস্টেম না করলে কিন্তু হবে না। মেয়েদেরকে নিয়ে বাজে কথা বলিস না? কি বলছেন খারাপ করে? চল রিতাকে চিনিস? কোন রীতা স্যার? যে রিতাকে তুলে নিয়ে গিয়ে তুই খুন করেছিস? এসব কি বলছেন স্যার? আমি রীতাকে কেন খুন করবো? আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। গত 15 তারিখে তুই রিতাকে গাড়িতে করে তুলে নিয়ে যাস, এরপর তাকে খুন করে রাস্তার পাশে ফেলে গিয়েছিস। না না স্যার, আমি এসব করিনি। এখনো সময় আছে, সব সত্যি বল। কেন খুন করেছিস? আর তোর সাথে কে কে ছিল? খুন করার মতো কোনো কাজ আমি করতে পারবো না স্যার। বিশ্বাস করুন স্যার, এসবের আমি কিছুই জানি না। তোর সব ফোন নাম্বার বল। বল। আজকে আমরা এসেছি একটু ভিন্ন কারণে। রিসেন্ট আমাদের কিছু খুন হচ্ছে, যে খুনগুলোতে আসলে দেখা গেছে যে ঘটনাগুলো আপনার গল্পের ঘটনার সাথে অনেকটা মিলেছে। আপনি কি বলতে চাচ্ছেন যে কথা বলতে দাও, কথা শেষ করুক। হ্যাঁ প্লিজ। তো আমরা তো আসলে এসছি উপরের চাপে, তো এটা আসলে একটা ফর্মাল আপনাকে জাস্ট ব্যাপারটা কি জানান, এটা ছাড়া কিছু না। যে আপনি একটু খেয়াল রাখবেন ব্যাপারটা। আমার খেয়াল রাখার কি আসলে খুব কিছু আছে, কারণ আমার বইয়ে তো লেখাই থাকে চরিত্রগুলো কাল্পনিক এবং জীবিত বা কোনো মৃত ব্যক্তির সঙ্গে সম্পর্ক নেই। তো ডেফিনেটলি আপনাদের কাজ তো আপনারা করবেনই প্রফেশনাল জায়গা থেকে। আমারও প্রফেশন এটা, লেখালেখি করা, আমি আমার জায়গা থেকে লিখবো। তো এইসব ঘটনা হ্যাঁ ঘটে যাচ্ছে, কাকতালীয় বলা যায়, কিন্তু কোনোভাবেই আমি তো নিজেকে এক্ষেত্রে দোষী মনে করতে পারছি না।
এনিওয়ে ভালো লাগলো আপনারা আসছেন, আপনারা আপনাদের কাজ নিশ্চয়ই করবেন। তো শিমুল ভাই চা খাবেন তো? আরে বিষয়টা তো আমার ভালো লাগছে না। গল্পের সঙ্গে বাস্তব জীবনে কি মিল খুঁজে পেল এরা? এটা নিয়ে আর একটা গল্প লিখবো। গল্পের বিষয়বস্তু তো নানান ধরনের হতে পারে, বিষয়বস্তুর অভাব নেই। নানান বিষয় নিয়ে লেখা যায় এবং গল্প বহু মানুষের মাথার মধ্যে থাকেও, তার অভিজ্ঞতা জাত, তার দর্শন জাত, নানান কিছু হতে পারে। কিন্তু গল্পটা সে লিখবে কেমন করে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। গল্পের কারিগরি দিক বা টেকনিক্যাল দিকটা কি, না আমি যে গল্পটা বলবো পাঠক পড়বে গল্পটা, আমি আমার গল্পের যে রহস্যময়তা, গল্পকে আনফোল্ড করা, আমি কেমন করে গল্পটা খুলব। কখনো কখনো আছে গল্পের যে মূল জায়গাটা সেটা প্রথমেই, রহস্যটা প্রথমেই উন্মোচন করে দিলাম। যেমন জগদীশ গুপ্তের একটা গল্প আছে দিবসের শেষে। আবার অনেক ক্ষেত্রে আমরা গল্পের সাসপেন্সকে আমরা শেষ পর্যন্ত জিইয়ে রাখি, বলি না। আবার কখনো আছে যে আমরা দর্শককে চমকে দিতে চাই না, চমকটা গল্পের খুব গভীরে, পুরো বিষয়টাই এমন অসাধারণ যে গল্পটি শেষ করার পরে চমকের জন্য তুমি গল্প করো, কিন্তু বিষয়টি তোমাকে দীর্ঘকাল ভাবাবে। তুমি কিছু জানলে, তুমি নতুন অভিজ্ঞতা তোমার ভিতরে সঞ্চিত হলো। আর বাকি যা কিছু আছে সেগুলো তো অভিজ্ঞতাজাত, সেগুলো তো ওই দর্শনজাত, যেখান থেকে তুমি ভাবো যে এই বিষয় নিয়ে আমি গল্প বলতে চাই, তুমি ঠিক করবা যে এই গল্পটা আমি কেমন করবো। আচ্ছা, শিমুল চাচা কোথায়? শিমুল সাহেবকে কেন দরকার? না, সেটা তোমাকে বলে লাভ হবে না। বলেই দেখেন। আমি চা খাবো। শিমুল চাচা বাইরে গেছেন, চা তো আমিও দিতে পারি। নিশ্চয়ই তুমি বানাতে পারো, কিন্তু এই পরিবারের কোথায় কি আছে সেটা শিমুল চাচা ছাড়া কেউ জানে না। একটা কাজের বুয়া রেখে দিলেই তো পারেন, বাইরে থেকে খেতে খারাপ লাগে না? বুয়ার রান্না করা খাবারেই যদি তৃপ্তি হতো তাহলে মানুষ প্রিয়জনের রান্না করা খাবারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতো না। তাহলে তো চাটা আজকে আমাকেই বানাতে হবে। আমি না চা বানাতে পারিনি, কিচেনে কোনো কিছুই খুঁজে পাচ্ছিলাম না। সেটা তো আমি আগেই বলেছিলাম, বাট আচ্ছা, আমার বাসা থেকে কল আসছে, আমার যেতে হবে, আমি আসি। হ্যাঁ, স্যার আবিদ আব্দুল্লাহ, ওনার ছবি এখানে। স্যার আমি কিন্তু ওনার বড় ফ্যান, ওনার লেখনী অনেক চমক। ওনার গল্প পড়েছেন আপনি, ওনার ফ্যান, কিন্তু পড়াগুলি মনে রাখতে পারেননি। মানে স্যার? লাস্ট মর্গে আমি আপনাকে লাস্ট দেখে বলেছিলাম যে একই রকম হত্যাকাণ্ডে আমি দেখতে পাচ্ছি, হত্যাকাণ্ডগুলির সাথে মিল আছে, এবং আমি কোথাও কোনো গল্পে বা কোথাও আমি দেখেছি যে এইরকম করে একটা বর্ণনা করা আছে। এটা হচ্ছে সেই, তার গল্পে এরকম বর্ণনা করা আছে। হোয়াট স্যার? স্যার ইউ আর রাইট, আমিও কিছু গল্প পড়েছি যেটার সাথে কিলিংয়ের গল্প অনেকটা মিলে যাচ্ছে। রেডিয়ার স্যার। দেখুন, এটা আমাদের জন্য খুব বড় চ্যালেঞ্জ। স্যার সেটা আমি বুঝতে পারছি, কিন্তু তারপর ওনার মতো একজন মানুষকে সন্দেহ করাটা কি আমাদের ঠিক হবে?
আমাদের চারপাশের কেউ সন্দেহের ঊর্ধ্বে নয়, ইভেন আপনি আমিও নই। জি স্যার। সুতরাং সেভাবে আমাদের এগোতে হবে। এটা আমাদের ডিপার্টমেন্টের চ্যালেঞ্জ। দেশের জন্য, আমাদের জন্য পারফেক্টলি কাজটা করতে হবে এবং কুইক। ওকে স্যার। না, এই কি সব বাড়িতে পুলিশ আসছে, তোমার ঝামেলা টামেলা হচ্ছে, তুমি তো অনেক কষ্টে আছো। আবিদ, আমি তো তোমার কষ্ট দেখতে পারি না। না, আমার কষ্ট বলো আনন্দ বলো এগুলোই তো আমার পুঁজি। এইগুলোকে নিয়েই তো গল্প, উপন্যাস, লেখালেখি। আমার আনন্দ, আমার কষ্ট, দুঃখ সেগুলো মানুষ টাকা দিয়ে কিনে নিয়ে যায়। আমার যখন কষ্ট হয় আমি তো আমার কষ্ট কলমের মাধ্যমে ঝরিয়ে ফেলি, তারপর মুক্ত হয়ে যাই। আমার কষ্ট নিয়ে ভাবতে হবে না। কিছু কিছু মানুষের এমন কিছু কষ্ট থাকে, বুঝলে, যেগুলো তারা ঝরাতে পারে না। আর বাদ দাও তো, এই কষ্টের পেঁচাল পার তারা ভালো লাগছে না। তোমাকে তোমাকে আজকে আমি একটা গল্প বলি, শোনো। যদি পারো কখনো তুমি তোমার কোন উপন্যাসে কিংবা গল্পে এটা লিখো। সমাধানটা আমি করব না বা বলবো না, লেখক হিসেবে সমাধানটা তুমি বের করবে। হ্যাঁ, তাহলে গল্পটা বলি, শোনো। নদীর পাড়ে ছোট্ট একটা দোতলা বাড়ি, একজন মহিলা আর তার এই ধরো 5-6 বছর একটা ছেলে। সেই মহিলাটা তার জীবিকার জন্য কিছু করতে না পেরে তার দেহটাকে বিক্রি করে। ছেলেটা মাটাকে না অনেক ভালোবাসে, অনেক। প্রতি রাত্রে ছেলেটা চায় তার মা তাকে বুকে জড়িয়ে বুকের সমস্ত ওম দিয়ে তাকে ঘুম পাড়াবে। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসেও ছেলেটা ওই বিছানার নিচে শুয়ে ঘুমায়। কারণটা কি জানো? কারণটা হচ্ছে ওই মায়ের সাথে তার খদ্দেররা শুয়ে থাকে, আর কিছুক্ষণ পরপরই গোঙানির শব্দ পায়। ছেলেটা দুঃখে অভিমানে একসময় বাড়ি ছেড়ে চলে যায়। বিশ্বের মানেটা কি ছেলেটা সেটা বোঝে না। ছেলেটা এ বাড়ি ও বাড়ি, স্টেশন বন্দর ঘুরতে 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 ঘুরতেই ঢাকা শহরে চলে আসে। তারপর কি আমি জানি না, তুমি না এটাকে একটা সমাধানে নিয়ে এসে একটা সুন্দর গল্প লিখবে। ছেলেটার এই যে ভেতরের পুষে রাখা ক্ষোভটা, এই যন্ত্রণাটা, সেটার সমাধান কি করতে পারে ছেলেটা? পারবে না লিখতে? না, পারবো, কিন্তু ভালো দেখি। আপনারা কি ভেবেচিন্তে বলছেন যে যে কাজটি করতে যাচ্ছেন সেটা করা ঠিক হবে? জি স্যার। স্যার, in this particular matter, I think you can completely rely on me. Yes, I am. But যে তথ্যপত্র আপনাদের কাছে আছে এর ভিত্তিতে এরকম একজন মানুষকে গ্রেফতার করা যাবে কিনা সেটা ভাবছি। একটি জিনিস খেয়াল করবেন স্যার, ওই স্পেসিফিক বাড়িতে স্যার কোনো ধরনের পশু কিংবা কোনো ধরনের জীবজন্তু জবাই করা হয়। তার উপরে স্যার মেয়েটির আংটি, চুড়ি, আর সবচেয়ে বড় ব্যাপারটি হচ্ছে স্যার, যেটাকে আমি সবচেয়ে বড় ক্লু বলবো, সেটি হচ্ছে স্যার গল্পটি। শুরু করেন। থ্যাংক ইউ স্যার। স্যার, আমার অফিসাররা কনফিডেন্ট। আবিদ আব্দুল্লাহ খুন করেছে? হতেই পারে না। আবিদ আব্দুল্লাহ উনি খুন করতে পারে না, হতেই পারে না। বাবা, এই জানিস ওই যে রাইটার আবিদ আব্দুল্লাহ আছে না, উনি নাকি মার্ডার কেসে অ্যারেস্ট হয়েছে। লেখক আবিদ আব্দুল্লাহ?
আরে না না, প্রশ্নে আসেন, আমি কাজ করছি না, হি ইজ এ ভেরি জেন্টলম্যান। লাস্ট উইক ওনার লেখা নাটক আমরা শুটিং করলাম না, কিন্তু সেটেও আসলো, সবকিছু নর্মাল। বুঝলাম না। না না না, উনি কাজ করতেই পারেন। মিস্টার আবির আব্দুল্লাহ, ফাইনালি শেষ রক্ষা হলো না, নিজের ফাঁদে নিজে পড়ে গেলেন। দেখুন, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমি মানছি আমার যে উপন্যাস, সেখানে যে কল্পিত ঘটনা তার সঙ্গে বাস্তব কোনগুলোর ঘটনা মিলে যাচ্ছে। আমি তো জানি এসবের সঙ্গে আমি জড়িত না, ভুল করছে আপনাদের। বাট আপনার বাসায় যে মার্ডার ওপেনগুলি পাওয়া গেল সেগুলো নিয়ে কি বলবেন? হ্যাঁ, সেগুলো ঠিক আছে, কিন্তু সেইগুলো নিয়ে আমি যে একটু খোঁজখবর করবো সেই সময়টা তো আপনারা আমাকে দিলেন না। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে মার্ডার? স্যার, সরি টু ইন্টারাপ্ট। আমরা সব বলেন। স্যার, খুব সম্ভবত আমাদেরকে বোকা বানানো হচ্ছে। মানে স্যার, মিস্টার আব্দুল্লাহ আমাদের এখানে বন্দী, বাট বাই দিস টাইম কে বা কারা এসআই ঈশাকে কিডন্যাপ করেছে। হোয়াট? এক মিনিট স্যার, ঈশা মানে কি ওই মেয়েটা যে ওই আমার ফ্যান সে যে আমার বাড়িতে ঢুকলো? ইয়েস, সম্ভবত খুনিকে আমি বুঝতে পারছি। কি বলছেন? কে? আমার কেয়ারটেকার শিমুল। তোর জন্য আমি কে পুলিশ ধরে রেখেছি, সমস্ত ঝামেলা পাঠিয়েছিস তুই, তোকে মেরে ফেলবো। শুনুন, সব কিছুই করেছেন, শুধু একটা ভুল করেছেন, নিজের মোবাইল ফোনটা অফ করেননি। আপনি ঠিক আছেন? নিয়ে চলো। মিস্টার আবির আব্দুল্লাহর লেখাগুলো পড়ে ঠিক সেই গল্পগুলোর মতো করে সাজিয়ে একের পর এক প্রস্টিটিউট খুব করেছে। তাই তো করেছি তো। আমি যদি অন্যায় করি, আমি যদি মানুষ মারি, বেশ্যা হয়ে গেছি আমি। শুনতে চাই? শুনতে চাই। আমার মা বেশ্যা ছিল। সেই ছোটবেলায় না, কুকুরের মতো, বিড়ালের মতো মানুষের লাথি খেয়ে তুই বেশ্যার ছেলে, বেশ্যার ছেলে, বেশ্যার ছেলে শুনতে শুনতে আমার আর বেশ্যার মতো মানুষ মনে হয় না। শীতের রাতে বিছানার নিচে ঠান্ডা মাটিতে শুয়ে আমি কাঁদতে কাঁদতে প্রাণ আগুন ভাবে মায়ের একটু ওম পেতে চেয়েছে। ওম ওম বোঝেন তো, মায়ের ওম। প্রথম বেশ্যাকে কিভাবে ভুল করেছি জানো? আদর করবা না? তুই বেশ্যা, 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 তুই তো বেশ্যা, আরেকটা সুন্দর বিবাহ করেছি। অনেক সুন্দর দেখতে ছিল, অন্য কিছু করিনি, শুধুমাত্র বেশ্যাকে মেরেছেন। এছাড়া মানুষ হয় না। আপনার এই চুক্তি দিয়ে আপনি আপনার যত খুনগুলো করেছেন সবগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করছেন, রাইট? আপনার যেমন বাঁচার অধিকার আছে, ঠিক তেমনই এতটুকুই তাদেরও আছে। সবচেয়ে বড় কথা কি জানেন? আপনাকে আমার মানুষ মনে হয়। ও মা, মারে, মা গো।
অপেক্ষা করুন, আপনাকে অন্য জগতে পাঠাবো যেখানে মানুষ নেই। আমাদের আইন আছে না, আমাদের দেশের আইন, প্রস্টিটিউট, ভিখারি, আপনার মতো মস্তিষ্ক বিকৃত মানুষ সবার জন্য সমান। হ্যান্ডকাপে অনেক ঊর্ধ্বে চলে গেছেন, কোথায় নিয়ে যাবেন নিয়েছেন? বসুন, সব কিছু আছে। টেক কেয়ার অফ হিম। দর্শক, অবশেষে বেরিয়ে এলো সত্য, বেরিয়ে এলো রহস্য। ছোটবেলা থেকে মানসিক যন্ত্রণায় হিংস্র হয়ে ওঠে শিমুল। পতিতাদের খুন করা তার প্রায় নেশায় পরিণত হয়েছিল। কিন্তু খুন কেন? খুন করে, অপরাধ করে কখনো কি কেউ কোনো সমাধান দিতে পেরেছে? কখনো কি কেউ সুন্দর ভবিষ্যৎ করতে পারবে? পারবে তো। নিজেকে সুন্দর করুন, নিজের মনকে সুন্দর করুন, মস্তিষ্ক সুন্দর করুন, নিজের চিন্তাধারাকে সুন্দর করুন, দেখবেন আপনার ভবিষ্যৎ সুন্দর হবে। অপরাধ করে, কাউকে খুন করে কখনো সুন্দর ভবিষ্যৎ যেমন পাওয়া যায় না, ঠিক তেমনি নিজের যে জীবনটা থাকে সেই জীবনটাও ধ্বংস হয়ে যায়। আমাদের এই গল্পে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এমন ঘটনা কারো জীবনে না হোক, কেউ এমন না হোক তার নিজের জীবনে। সেই আশায়, সেই প্রত্যাশায় আমি মৃদু হোসেন হৃদয় বিদায় জানাচ্ছি আমাদের আজকের সময়ের গল্প থেকে। দেখা হচ্ছে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার জীবনকে রাখুন নিরাপদ।
For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.